সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমরা ইংলিশের ওপর একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা যেটা করাবো ইংলিশের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এই টপিকটার থেকে বা এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন কিন্তু আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? সেহেতু আজকে আমরা এই টপিকটাই চুজ করেছি, ঠিক আছে? এবং এই টপিকটা এমন একটা টপিক যেখান থেকে তোমার অনেকগুলো চ্যাপ্টার কিন্তু কভার হয়, ঠিক আছে? টেন্স শিখলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব এগুলো শিখতে পারবে। টেন্স শিখতে পারলে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা চ্যাপ্টার, সেটা তুমি কমপ্লিট করতে পারবে। এছাড়াও তুমি ভয়েস চেঞ্জ তোমাকে শেখার আগে তোমার টেন্স শিখতে হবে, ন্যারেশন চেঞ্জ শেখার আগে টেন্স শিখতে হবে, মানে টেন্সটা তোমাকে আগে শিখতেই হবে। বা কোনো একটা স্ট্রাকচার ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে তোমার টেন্স শিখতেই হবে, লেখা বলো, ঠিক আছে? বা কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটার জন্য কিন্তু টেন্স লাগে, ঠিক আছে? ভার্ব খোঁজা। তো টেন্স কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা তোমার রাজ্যের বা কেন্দ্রের যে কোনো এক্সামে কিন্তু টেন্স থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, আজকে আমরা এই টপিকটা কমপ্লিট করবো। ওকে, দেখো প্রথমে কি বলছে, দেখো টেন্স কাকে বলে। সুন্দর করে পিপিটিটা রেডি করেছি, দেখো সুন্দর করে লেখা আছে। টেন্স কাকে বলে না, কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। আমরা ছোট থেকে পড়ে এসেছি যে ক্রিয়ার কালকে টেন্স বলে, মানে কোনো কাজ সম্পাদন হচ্ছে, মানে কোনো কাজ সেটা হচ্ছে, ঠিক আছে? কাজটা হচ্ছে সেটার যে সময় হচ্ছে সেই সময়টাকে কিন্তু আমরা টেন্স বলি, এক কথায়, ঠিক আছে? টেন্সের স্পেলিংটা মনে রাখবো, TNAC, ঠিক আছে? অনেকে টেন্সেসও বলে, ঠিক আছে? এটিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। আমরা তো অনেক সময় অনেক কাজ করি, তাই না? যেমন আমি কালকে কলকাতা গিয়েছিলাম, আমি এখন পড়াচ্ছি, আমি কালকে তোমাদের ক্লাস নেব, এরকম আমরা সময় বলি, তাই না? কোনোটা আমরা এখন বলি, কোনোটা আগে করে ফেলেছি, কোনোটা করব, এরকম অর্থে কিন্তু আমরা টেন্স ইউজ করে থাকি। তো টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়। ওকে, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বর্তমান কাল। যেই কাজটা আমরা বর্তমানে করছি, প্রেজেন্টে করছি, সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। ওকে, বোঝা গেছে? যেই কাজটা আমরা বর্তমানে করছি সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। নেক্সট দেখো পাস্ট টেন্স, যেটা আমরা অলরেডি করে ফেলেছি অতীতে, সেই কাজটা এখন অতীতে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি পাস্ট টেন্স। যেমন যদি তুমি বলো আমি গতকাল পড়তে বসেছিলাম, মানে কি সেটা তুমি অলরেডি করে ফেলেছো, তাই না? তাহলে সেটা অলরেডি পাস্টে আছে, সেটা হয়ে গেছে। যেই কাজটা অলরেডি তুমি করে ফেলেছো সেটাকে আমরা পাস্ট টেন্সের মধ্যে ধরি। আর যেই কাজটা তুমি করোনি কিন্তু তুমি ভবিষ্যতে করবে, সেটাকে আমরা বলি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, ঠিক আছে? যেমন আমি কালকে স্কুল যাব, ঠিক আছে? বা আমি আগামীকাল কলকাতা যাব, বা আমি আগামীকাল পড়তে বসবো, এইরকম অর্থে কিন্তু যেটা তুমি করোনি অদূর ভবিষ্যতে তুমি করবে বলে ভেবেছো বা করবে, সেই অর্থে কিন্তু আমরা ফিউচার টেন্সটা কিন্তু ইউজ করি। ওকে, আই হোপ টেন্সের যে ফান্ডামেন্টাল যে জিনিস সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, মানে তোমাকে যদি আমি একটা পিকচার মেথডে যদি আমি একটু জিনিসটাকে এলোবোরেট করি, তাহলে এরকম হবে। একটু ওয়েট করো। এটা যদি একটা টাইম লাইন হয় একটা কাজের, তাহলে ধরে নাও যেই কাজটা ধরে নাও এখন হচ্ছে, ঠিক আছে? ধরে নাও এই কাজটা এখন আমি করছি, তার মানে এটা হচ্ছে তোমার প্রেজেন্টে, ঠিক আছে? বর্তমানে আমি প্রেজেন্টে দাঁড়িয়ে আছি। আর প্রেজেন্টের আগে যে সমস্ত কাজগুলো আমি করেছি সেটা কোথায় পড়বে, সেটা হচ্ছে পাস্টের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? আর বর্তমানের পরে, ঠিক আছে, মানে আগামীকাল বা ভবিষ্যতে আমি যেটা করবো সেটার আমাকে রাখবো ফিউচারের মধ্যে, ঠিক আছে? ফিউচার। ওকে, ফিউচার মানাটা কিন্তু দেখে নেবে, FUTURE। ওকে, আই হোপ ক্লিয়ার। নেক্সট চলো, নেক্সট। এবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ রয়েছে, ঠিক আছে? টেন্স 3 প্রকার, আবার ওই এক একটা টেন্স মানে প্রকারের ভেদের আবার তোমার ক্লাসিফিকেশন কিন্তু রয়েছে, শ্রেণীবিভাগ কিন্তু রয়েছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা কিন্তু আলোচনা করব। ওকে, ওয়েট, চলো দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স কাকে বলে না, প্রেজেন্ট টেন্স যে সমস্ত কাল বর্তমানে হচ্ছে, ঠিক আছে? যে সমস্ত কাজ বর্তমানে হচ্ছে বা হয় বা হয়েছে বা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে, এইরূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। ভালো করে বোঝো, যদি কোনো কাজ এখন হচ্ছে বা কোনো কাজ হয় বা হয়েছে, এরকম অর্থ বোঝালে প্রেজেন্ট টেন্স কিন্তু হয়। ওকে, এবং প্রেজেন্ট টেন্সের আবার বিভিন্ন রকম প্রকারভেদ কিন্তু রয়েছে। এটাকে আবার 4টে ভাগে ভাগ করা, প্রত্যেকটা টেন্সের কিন্তু প্রকারভেদ রয়েছে। ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সের আবার 4টে ভাগে মানে ভাগ করা হয়। তাহলে টোটাল হচ্ছে টেন্স আমাদের 12টা, মানে 3 4 12, 3 ভাগে ভাগ করে টেন্সকে আবার, মানে প্রত্যেকটা টেন্সের আবার প্রকারভেদ আছে 4টে করে, তাহলে 3 4 12, টোটাল আমাদের 12টা টেন্স, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে আবার বলতে হবে, প্রেজেন্টের জায়গায় চলে আসবে পাস্ট, ঠিক আছে? আবার বলতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সেম এই জায়গায় ফিউচার চলে আসবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকমভাবে কিন্তু টোটাল আমাদের 12টা টেন্স আছে। ওকে, আই হোপ তোমরা মানে তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। ওকে,
এবার দেখো আমরা একটা পার্ট নিয়ে আলোচনা করি। আজকের পার্টে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? খুব শর্টলি আমরা আলোচনা করছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে না, কোনো কাজ বর্তমানে সচরাচর হয় এরূপ যদি কোনো কাজ বোঝায়, অভ্যাসগত যদি কোনো কাজ বোঝায়, চিরন্তন সত্য যেগুলো তোমার কখনো মিথ্যা বলে প্রমাণিত করা যাবে না, ঐতিহাসিক সত্য, কোনো হিস্টোরিক্যাল কোনো তোমার ট্রুথ বা হিস্টোরিক্যাল কোনো ফ্যাক্ট, ঠিক আছে? হ্যাবিচুয়াল কোনো কাজ যেটা আমি প্রতিদিন করে থাকি, ঠিক আছে? নিকট ভবিষ্যতে সকল ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখে থাকি বা প্রেজেন্ট টেন্সকে আমরা ধরি। ওকে, যেমন হচ্ছে তোমার, তুমি যদি বলো যে আমি প্রতিদিন সকাল 10টার সময় ঘুম থেকে উঠি বা 7টার সময় ঘুম থেকে উঠি, মানে এটা তোমার হ্যাবিচুয়াল কাজ, ঠিক আছে? তাহলে হ্যাবিচুয়াল বা অভ্যাসগত কাজ বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে? ধরো না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে এটা একটা চিরন্তন সত্য ঘটনা, তাই না? সায়েন্টিফিক ঘটনা, এটা কখনো ভুল বলে প্রমাণিত হবে না। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা তোমার চিরন্তন সত্য। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে? এবার ঐতিহাসিক সত্য যদি তুমি বলো, তাহলে তাজমহল কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। তাহলে এগুলো হচ্ছে তোমার হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এগুলো কখনো মিথ্যা যাবে না, তাই না? এখানে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছি যে অনেকেই টেন্স ধরতে পারো না যে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চেনার নিয়ম হচ্ছে, দেখো বাংলা বাক্যের শেষে বাংলা বাক্য থেকে কি করে বুঝবে যে কোনটা কোন টেন্স। যখন আমরা ট্রান্সলেশন করি তখন কিন্তু আমাদের এটা বুঝতে হয় যে কোন টেন্স আছে, এবং সেইটা দেখে কিন্তু আমরা সেটাকে তার রুলস বা তার কনসেপ্ট অনুযায়ী কিন্তু সেটা ট্রান্সলেশন করি। তো আমাদেরকে প্রথমে বাক্যটা থেকে টেন্স চেনা শিখতে হবে। তাহলে বাংলা বাক্যের শেষে মূল শব্দের সাথে ছ ল ব কি থাকবে? ছ ল ব, এটা মনে রাখবে, ছ ল ব, অর্থাৎ বাংলা অক্ষর 50টির মধ্যে ছ ল ব ছাড়া বাকি 47টি অক্ষরযুক্ত বাক্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে যেই সমস্ত বাক্যের শেষে ছ ল ব নেই সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বাকি যে 47টা তোমার অক্ষরযুক্ত বাক্য, যে তোমার মানে বাক্য আছে বা তুমি শব্দ বলতে পারো, সেগুলোর সাথে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত। দেখো আমি কাজটি করি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে চলে গেল। এখানে কিন্তু ছ নেই, ল নেই, বও নেই, ঠিক আছে? লাস্টে ছ ল ব থাকলে কিন্তু ইনডিফিনাইটে হবে না। এটা একটা শর্টকাট টেকনিক, তোমরা কিন্তু মনে রাখতে পারো, তাহলে দেখবে এমনি চিনতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বা এই টেকনিকটাও তুমি জানতে পারো যে তোমার ওই যে কোনো কাজ, এই যে যেটা বলে হ্যাবিচুয়াল কাজ, অভ্যাসগত কাজ, এটাও তোমরা মনে রাখতে পারো। ওকে, দেখো বাক্যের শেষে কিন্তু র আছে, তাহলে এটা কিন্তু তোমার হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট। সে কলেজে যায়, সে কোথায় যায়? সে কলেজে যায়, ঠিক আছে? তাহলে বাক্যের শেষে কিন্তু অন্তস্থ আছে, এটা কিন্তু ইনডিফিনাইট। তারা বই পড়ে, ওকে। আমার নাম করিম, কলমটির দাম 10 টাকা। ওকে, তাহলে শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসেবে যদি ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবে। ওকে, ল যুক্ত থাকলে পাস্ট টেন্স এবং ব যুক্ত থাকলে ফিউচার। এইটুকু জাস্ট একটু লিখে নাও, জাস্ট একটু নোট ডাউন করে নাও যে শুধু মনে রাখবে যে মূল শব্দের সাথে যদি অতিরিক্ত অক্ষর হিসেবে ছ যুক্ত থাকে তাহলে সেটা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, না হলে প্রেজেন্ট পারফেক্ট হবে, না হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি ল থাকে, ল মানে সেটা পাস্টে হবে। ধরে নাও আমার একটি গাড়ি ছিল, তাহলে ছিল মানে কি? ছিল, আগে ছিল, তাই না? এখন নেই হয়তো। ব, আমি একটি বই কিনবো, এই যে দেখো লাস্টে কিন্তু ব আছে, তাহলে এই ব থাকলে কিন্তু ফিউচারে যাই, ল থাকলে পাস্টে যায়, আর তোমার ছ থাকলে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে যায়, ঠিক আছে? এবার আমরা চলে আসি ফরমেশন। এটা গঠনের যে টেকনিক সেটা আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে 3টি ভাবে কিন্তু আমরা লিখতে পারি। আমরা ছোট থেকে একটা টেকনিক শিখেছি, এই প্রথম টেকনিকটা। এছাড়া আমরা দুটো টেকনিক কিন্তু ইউজ করতে পারি, এটাও কিন্তু হয়, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি বলে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কি, তাহলে এটাই বলবে, প্রথমটাই বলবে। এই দুটো হচ্ছে একই নিয়ম, এইগুলোতেও তোমার সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? কিন্তু মেইন নিয়ম হচ্ছে এটাকে ধরা হয়। ওকে, দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ফর্ম কি দাদা? প্রেজেন্ট ফর্ম অনেকে জানেন যে প্রেজেন্ট ফর্ম জিনিসটাকে। তো ভার্বের 3টে ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভালো করে দেখো। আর হচ্ছে ফার্স্ট ফর্ম, ঠিক আছে? আর হচ্ছে পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি ভি অন ফর্ম, পাস্ট ফর্ম যেটাকে আমরা বলি ভি টু ফর্ম, আর পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলি ভি থ্রি ফর্ম, ঠিক আছে? 3টে ফর্ম হয়। তো প্রথম ফর্মটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম বা ভি অন। ওকে, বোঝা গেল? তাহলে এই 3টে ভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, সো নেক্সট চলো পরের টপিকে আমরা চলে আসি, ঠিক আছে? আই হোপ বুঝতে পারলে। এটা এগুলো অনেকেই জানো না বলে এত ডিটেলসে বলছি, যারা জানো হয়তো একটু বোরিং লাগতে পারে, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য ধরো, অনেক কিছু নতুন এর মধ্যেও শেখার আমি মানে, তার কারণ আমি একদম বেসিক থেকে নিয়ে চলছি, জানো বেশিরভাগই ছেলেমেয়েরা বলেছে যে স্যার বেসিক থেকে ক্লাসগুলো করান, হচ্ছে আমি এত মানে ডিটেলসে বলছি, ঠিক আছে? আর ডিটেলসে না বললে অনেকেই আছে যারা ইংলিশটাকে সেই ছোটোবেলায় পড়েছিল 9-10-এ, ঠিক আছে? সেহেতু একটু ডিটেলসে বলতে হবে বেসিকগুলো ক্লিয়ার করার জন্য। ওকে, অনেকেই কিন্তু এগুলো জানে না।
প্লাস ও মানে এই ও মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, ওকে শর্ট ফর্মে লেখা আছে অবজেক্ট, ঠিক আছে, JECT। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কর্ম, ঠিক আছে, বোঝা গেল। সাবজেক্ট এস মানে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? উদ্দেশ্য, পড়েছো সাবজেক্ট মানে উদ্দেশ্য, অবজেক্ট মানে তোমার কর্ম, আর প্রেডিকেট মানে কিন্তু বিধেয়। ওকে, বোঝা গেল। তাহলে নেক্সট ফরমেশন দেখো, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পিভি ফর্ম, ঠিক আছে। নেক্সট থার্ড রুলস দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। এটাও এই তিনটে ভাবে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি প্রেজেন্ট ইনফিনিটে। দেখো প্রথমটাতে দেখো, এই ফার্স্টের নোটটা মনে রাখবে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। এবার এটা একটু বলে দিই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি। তো আমাদের কিন্তু তিনটে তোমার পার্সন রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ওকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পার্সন মনে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে দুটো নাম্বার আছে আমাদের, একটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, PLURAL। সিঙ্গুলার মানে হচ্ছে তোমার এক বচন, সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, ওকে। আর প্লুরাল মানে হচ্ছে তোমার বহু বচন, ঠিক আছে, বহু বচন। একের অধিক বোঝালে তোমার প্লুরাল হয়, ঠিক আছে, বহু বচন, এটা মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে আই উই, ঠিক আছে। সেকেন্ড পার্সনের মধ্যে পড়ে ইউ, আর থার্ড পার্সনের মধ্যে পড়ে হি, সি। মানে এই দুটো ছাড়া আর বাদ বাকি যা আছে সবগুলো পড়ে যায় থার্ড পার্সন, ঠিক আছে। হি, সি, দে, দেম, ঠিক আছে। নাম, যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে, সুমিতা, সুমি, মানে যেই নামই আসুক, ঠিক আছে, সমস্ত নামগুলো কিন্তু পড়ে যায় তোমার থার্ড পার্সনের মধ্যে, যাই আসুক। এই আই উই ইউ বাদে যা আছে সব কিন্তু তোমার থার্ড পার্সনের মধ্যে পড়ে যায়। তো এটাই বলছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত। এটা আমি অনেকবার শিখিয়েছি, ঠিক আছে, অনেকবার শিখেছি। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ধরো নাও এই যে হি এর পর সবসময় দেখবে ভার্বের সাথে কিন্তু এস বাই এস হয়। হি এর পর কিন্তু যদি আমি বলি হি গো টু স্কুল, এটা ভুল, হি গোস হবে, ঠিক আছে। তার কারণ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, যেহেতু হিটা হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আমি বললাম একটু আগে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো উদাহরণ দেখো, আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ, ওকে, এভাবে ট্রান্সলেশন করতে হবে। সে কাজটি করে, তাহলে সে বলেছে হি এর পরে কিন্তু ডু হবে না, ডু কি হবে? ডাজ হবে। তার কারণে এস বাই এস লাগাতে হবে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, তারা কলেজে যায়, দে গো টু কলেজ, ঠিক আছে, দে গো টু কলেজ। দেখো এটা থার্ড পার্সন হলেও কিন্তু এটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল বলে কিন্তু এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়নি। তারা কলেজে যায়, দে গো টু স্কুল, ওকে। দেখো এই ফরমেশন অনুযায়ী কিন্তু হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। দেখো সাবজেক্ট, ভার্ব, তারপরে তোমার অবজেক্ট, ওকে। সবগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে কিন্তু হচ্ছে। দেখো রিড প্রেজেন্ট ফর্ম, ডু প্রেজেন্ট ফর্ম, গো প্রেজেন্ট ফর্ম, লাইক প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এগুলো কিন্তু এক একটা ফর্ম আছে। যেমন যদি গো এর পাস্ট ফর্ম হচ্ছে তোমার ওয়েন্ট, ঠিক আছে, পড়েছো আশা করি, গো ওয়েন্ট, গন, পড়েছো, ঠিক আছে। রিড রেড, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে, রিড রেড, উচ্চারণটা রেড হয় কিন্তু মানে স্পেলিংটা রিডই থাকে, ঠিক আছে, এরকম করে চেঞ্জ হয়। যেমন এখানে লাইক থেকে কী হবে, দাঁড়াও একটু উপরে লিখে দিই, লাইকড, জাস্ট শেষে ডি যুক্ত হবে, যেহেতু ই আছে সেহেতু ডি যুক্ত হবে। এগুলো পড়েছে, এগুলো মুখস্থ করতে হয়, একটু গ্রামার বই থাকলে একটু দেখে নিও, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন করে নিও, সেখানে কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাবে, ওকে। নেক্সট চলো, আই হোপ বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আপনি আমাদেরকে পছন্দ করে, তাহলে কি হবে? ইউ লাইক আস, তাই না, ইউ লাইক আস, খুবই সহজ। তারা কলেজে দে গো টু কলেজ, ওকে। আই হোপ বুঝতে পারলে। নেক্সট দেখো, সেকেন্ড রুলসটা দিয়ে আমরা একটু ট্রান্সলেশন করা বা বাক্য গঠন করা শিখিয়ে দিই। দেখো সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে। এই তিনটে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। কেমন? আমরা আজকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটে শিখবো, বাকি পার্টে আমরা অল্প অল্প করে শিখবো, ঠিক আছে। প্রত্যেকটা এই অল্প অল্প করে 15 মিনিটের আমরা সেশন নিয়ে আসবো, এভাবে কিন্তু আমরা শিখবো, ওকে, 15-20 মিনিটের, ওকে। একটু ডিটেলস না করে তোমরা বুঝতে পারবে না, ওকে। নেক্সট দেখো, দেখো প্রথমে কি বলেছিলাম আমরা, সাবজেক্ট প্লাস অ্যামিসার হবে, তারপর কিন্তু নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে অথবা ভার্বের কি হবে? পিভি ফর্ম হবে, ঠিক আছে। সেটা দেখো, আমি একজন ছাত্র, তাহলে এটা কি করে করবে? আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে বুঝতে পারলে কেন ফাংশনটা কাজ করলো? অনেকে জানতেই না যে এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস, ওকে। এটাও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, ওকে। সে ধ্বনি, তাহলে সে মানে কি? সে একটা সিঙ্গুলার, তাহলে হি এর পর কি হয়? ইজ হয়, ঠিক আছে। অনেকেই জানো যে অ্যামিসার শুধুমাত্র হয়তো কন্টিনিউয়াসলি ইউজ হয় না, এখানে তোমার ইনডিফিনাইটে কিন্তু তোমার অ্যামিসার ইউজ হয়, যেটার মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমি কিন্তু দেখাচ্ছি এখন। সে ধ্বনি, হি ইজ রিচ, তিনি একজন ইংরেজি লেখক, হি ইজ অ্যান কি হবে? ইংলিশ রাইটার, ওকে। তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন, ওকে। নেক্সট দেখো, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, বোঝা গেল। নেক্সট দেখো, 3 নম্বর রুলসটা দেখো,
সাবজেক্টের পর কী হবে, হ্যাভ হবে অথবা হ্যাজ হবে প্লাস নাউন হবে। আমরা ছোটো থেকে হয়তো জানি, অনেকেই জানো এটা, যে হ্যাভ হ্যাজ শুধুমাত্র তোমার পারফেক্টে হয়, পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ হয় না, আমরা ইনডিফিনাইটেও কিন্তু তোমার হ্যাভ হ্যাজ করে কিন্তু বাক্য গঠন করতে পারি, যেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি। ওকে, তাহলে এগুলো কিন্তু তোমরা নতুন নতুন শিখছো আশা করি। যদি নতুন নতুন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে না এগুলো তোমাদের কাছে নতুন লাগছে। ওকে, ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। ওকে, আর ভিডিওটা যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে। ওকে, আর তোমাদের বলে রাখি আমাদের কিন্তু অনলাইনের ব্যাচ চলে, ঠিক আছে, বিভিন্ন রকম কোর্স কিন্তু রয়েছে, ডাব্লিউপি, কেপি, কনস্টেবল, ঠিক আছে, ডাব্লিউবি তোমার যে কোনো এক্সাম অনলাইন, ঠিক আছে, সেইগুলোর জন্য আমরা মক টেস্ট বানাই। ডাব্লিউবি তোমার মক টেস্ট যদি নিতে চাও, এসএলএসটির মক টেস্ট চলছে বর্তমানে একটা, ঠিক আছে, এছাড়াও তোমার যে বিভিন্ন রকম যে এক্সাম আমাদের ক্লার্কশিপ, ঠিক আছে, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড, এছাড়া তোমার গ্রুপ সিডি, প্রত্যেকটা কিন্তু সাবজেক্টে আমাদের কোর্স হচ্ছে এনএম, জিএনএম, যারা যারা চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা একবার যোগাযোগ করতে পারো। কোর্সে যদি কেউ জয়েন করতে যাও, আমাদের বিভিন্ন রকম নোটস আছে, সেগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। নেক্সট দেখো, আমার একটি গাড়ি আছে, তাহলে কি হবে, আই হ্যাভ এ কার। আমার আছে, তাহলে আইয়ের পর সবসময় হ্যাভ বসে, আমরা জানি, তাই না, আইয়ের পর হ্যাভ বসে, বাকি তোমার বেশিরভাগ ক্ষেত্রে হ্যাজ বসে, ঠিক আছে। তাহলে এটারও একটা রুলস আছে, হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় আছে, কোন একটা ক্লাস আমি বলে দেবো। তাহলে আমার একটি গাড়ি আছে, কী হবে, আই হ্যাভ এ কার। তার একটি স্বপ্ন আছে, কী হবে, হি হ্যাজ এ ড্রিম। তাদের দুটি গাড়ি আছে, কী হবে, দে হ্যাভ টু কার্স, ঠিক আছে, দে হ্যাভ টু কার্স, ঠিক আছে। কার্স হলো কেন, যেহেতু এখানে দুটো বোঝাচ্ছে সেহেতু কার্স হয়েছে। ওকে, এবং তোমাদের কাজ দিচ্ছি উপরের বাক্য গঠন আলোকে 20টি সেন্টেন্স তৈরি করে। এটা আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে আমি করিয়ে থাকি। তো তোমরা এখানে একটা সেন্টেন্স, ঠিক আছে, প্রত্যেকটা একটা না তিনটে এক্সাম্পল অন, ঠিক আছে, প্রত্যেকটা এই যে তিনটে রুলস শেখালাম তোমাদেরকে, এই ফরমেশন দিয়ে, তিনটে ফরমেশন দিয়ে একটা করে বাক্য রচনা করো, প্রত্যেকটা একটা করে, ঠিক আছে, 1 2 3টে তোমরা কিন্তু সেন্টেন্স বানাবে এবং তোমরা সেটা ভিডিওর নিচে কমেন্ট করো, কমেন্ট করে তোমরা জানাও প্রত্যেকটা এই যে ফরমেশন বা রুলস দিয়ে একটা করে তোমরা সেন্টেন্স বানাও এবং তোমরা কমেন্ট করে জানাও। আমি সবারগুলো কিন্তু চেক করবো এবং তোমাদের রিপ্লাই করবো। ওকে, আর ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পার্টে আমরা বাকিগুলো কমপ্লিট করাবো। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এরকমভাবে ইংলিশটাকে শিখতে চাও অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, তার কারণ তোমাদের বিভিন্ন রকম এক্সামে কিন্তু ইংলিশটা খুব ইম্পর্টেন্ট, যেমন পুলিশ এক্সামের জন্য 10 মার্কটা ইম্পর্টেন্ট। যারা যারা চাও আমাদের কিন্তু কোর্সে জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ফ্রি ক্লাস পাওয়ার জন্য আমরা এটা ফ্রি সিরিজ কিন্তু ইউটিউবে রান করছি, সেহেতু ক্লাসগুলো তোমরা করতে পারো, প্লে লিস্টে খুব সুন্দর করে সাজানো আছে। ওকে, থ্যাংক ইউ।